এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের 6 প্রার্থীর নাম ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 28 জুনের ভোটাভুটিতে নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানালেন মাহমুদ আব্বাস। বাংলাদেশের আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশবিরোধী আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করলেন বিএনপি নেতা মির্জা ফখরুল। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নেহরুর পর দ্বিতীয় কোনো ব্যক্তি হিসেবে পরপর 3 বার প্রধানমন্ত্রীতে রেকর্ড। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুর মোহাম্মদী, সাইদ জালিলি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজীজাদে হাশেমি এবং মোহাম্মদ বাকের কলিবফ। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই 6 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবার নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক 80 জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করল। গত 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। আগামী 28 জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইহুদিবাদী ইসরায়েল শনিবার গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাকে জঘন্য ও বিভৎস বলে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি এক বিবৃতিতে বলেছেন, নুসেইরাত শিবিরে নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনিকে হত্যার ঘটনা গত 8 মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি পাশবিকতার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার ফসল। তিনি বলেন, গাজা উপত্যকায় মানবতার শত্রু ইসরায়েল যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভীষণভাবে ব্যর্থ হয়েছে। দখলদার ইসরায়েলি সেনারা শনিবার গাজার দেইর আল বালা এবং নুসেরাত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালায়। তাদের গণহত্যামূলক অভিযানে নিরপরাধ নারী ও শিশুসহ অন্তত 210 জন ফিলিস্তিনি শহীদ এবং 4 শতাধিক মানুষ আহত হন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় আরেকটি বীভৎস গণহত্যা চালিয়েছে। তারা শনিবার উপত্যকা থেকে 4 জন ইসরায়েলি পণবন্দীকে উদ্ধার করতে গিয়ে সাগর, আকাশ এবং স্থলপথে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 210 ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমগুলো গাজায় শনিবারের হত্যার খবর প্রচার না করে শুধুমাত্র তাদের 4 পণবন্দীকে মুক্ত করে নেওয়ার খবর ফলাও করে প্রচার করেছে। ইহুদিবাদী সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, তারা এক জটিল অভিযান চালিয়ে তাদের 4 পণবন্দীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে গেছে। গত বছরের 7 অক্টোবর আল-আকসা তুফান অভিযানের প্রথম প্রহরে এসব পণবন্দীকে গাজায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও গাজায় হামাসের হাতে 116 ইসরায়েলি পণবন্দী আটক রয়েছে, যাদের মধ্যে অন্তত 41 জন নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকার দেইর আল বালা এবং নুসেইরাত শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ
গণহত্যা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল মাহমুদ আব্বাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার আহ্বান জানান। এজন্য তিনি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দিক নির্দেশনা দেন। নুসরাত শিবিরে ইসরায়েলি বাহিনী যে গণহত্যা এবং রক্তপাত ঘটিয়েছে তার পরিণতি সম্পর্কে নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়া প্রয়োজন বলে মাহমুদ আব্বাস উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং মার্কিন সমর্থনকে পুঁজি করে ইসরায়েল অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং গাজায় অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশবিরোধী আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট একটা কল্পনার ফানুস, এটি গণবিরোধী ও দেশবিরোধী। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, এই বাজেটে কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই। তিনি বলেন, শূন্যের উপর দাঁড়িয়ে এই বাজেট শূন্যের উপর দাঁড়ানো এই বাজেট কর ও ঋণ নির্ভর। এই বাজেট লুটেরা বান্ধব। আওয়ামী লীগ নিজেদের চুরি হালাল করার জন্য এই বাজেট প্রস্তাব করেছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যা 7:22 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা 3 বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন নরেন্দ্র মোদী। মোদীর পরেই শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের পর শপথ নেন বিদায়ী মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রী হিসেবে আরও শপথ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, নীতিন গডকরি, শিবরাজ চৌহান সহ 72 জন মন্ত্রী। এর মধ্যে 30 জন ক্যাবিনেট মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং 36 জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের আঙ্গিনায় জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ 7 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা শনিবার গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তাতে কয়েকজন ইসরায়েলি পণবন্দী নিহত হয়েছে বলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে। হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, শনিবার ইসরায়েলি সেনারা বড় ধরনের আগ্রাসন চালিয়ে কার্যকরভাবে তাদের পণবন্দীদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী শত্রু ভয়ঙ্কর গণহত্যা চালিয়ে তাদের কয়েকজন পণবন্দীকে উদ্ধার করতে পারলেও একই সময়ে তারা তাদের কয়েকজনকে হত্যা করেছে। এর আগে হামাসের একজন কর্মকর্তা ওই পাশবিক হামলাকে সামরিক ব্যর্থতা বলে অভিহিত করেন। সামি আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 9 মাসের বন্দিদশার পর 4 জন বন্দীকে উদ্ধার করে কোনো অর্জন করতে পারেনি, বরং এটা ছিল ইসরায়েলের ব্যর্থতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর সময় গাজা উপকূলে মার্কিন নির্মিত সামরিক ঘাঁট ব্যবহার করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী। গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা বলে কিছুদিন আগে মার্কিন সামরিক বাহিনী এই ঘাঁট নির্মাণ করেছিল। ক্র্যাডেল অনলাইন ম্যাগাজিনের তথ্য অনুসারে নুসেরাত শিবিরে গণহত্যা চালানোর পর ইসরায়েলি সেনারা
মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করে ওই এলাকা থেকে বেরিয়ে গেছে। গাজা উপকূলের এই ঘাট নির্মাণের আগে থেকেই হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ইহুদিবাদী সেনাদেরকে অস্ত্র সরবরাহ করার জন্য আমেরিকা এই ঘাট নির্মাণ করছে। গত মাসে হামাস বলেছিল, অস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য ওয়াশিংটন ঘাটটি নির্মাণ করেছে এবং এই অন্যায় গোপন করার জন্য তারা ত্রাণ সরবরাহের কথা বলছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযান চালিয়েছে তাতে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংগঠনটি শনিবার ঘোষণা করেছে, সর্বশেষ অভিযানে ফালাক 2 বা প্রভাত 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হিলাল ব্যারাকের সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরে তারা হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর গণহত্যা শুরু করার পরে হিজবুল্লাহ যোদ্ধারাও দখলদার সেনাদের উপর নিয়মিত হামলা চালাচ্ছে। গাজা আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এতে দিন দিন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ জোরদার হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর পররাষ্ট্রমন্ত্রীরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা এবং আগ্রাসন নিঃস্বার্থভাবে এখনই বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে সংস্থার মন্ত্রীদের বিশেষ বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর গণহত্যামূলক যুদ্ধ শিগগিরই স্থায়ী এবং নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ এবং সেখানে ত্রাণ কার্যক্রমের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য সংস্থা যে সমস্ত প্রস্তাব পাশ করেছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করারও দাবি জানিয়েছেন D8ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। D8 এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা এবং অপরাধযোগ্য বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কথা জানিয়েছেন। তিনি বলেন, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি। গুস্তাভো এই পোস্টে আরও জানান, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা না মানা পর্যন্ত এই কয়লার রপ্তানি বন্ধ থাকবে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী শহীদ হুসেন আমির আবদুল্লাহিয়ান আল আকসা ঝড় অভিযানের শুরু থেকে ফিলিস্তিনের সমর্থনে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ওই প্রচেষ্টা ও অবদান সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী শহীদ হোসেন আমির আবদুল্লাহিয়ান আল আকসা ঝড় অভিযানের শুরু থেকে ফিলিস্তিনের সমর্থনে আঞ্চলিক প্রচারাভিযানে এবং ফিলিস্তিনের পক্ষে জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন আঞ্চলিক পর্যায়ে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং প্রতিরোধ শক্তির একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। পশ্চিম এশীয় অঞ্চলের সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের নেতৃত্বদানকারী হিসেবে তার কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরানের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ও গতিশীলতা সৃষ্টি করা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকা ছিল। ইরানের পররাষ্ট্রনীতিতে ভারসাম্যের অর্থ হল পূর্ব ও পশ্চিমের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বিরাজমান সক্ষমতাকে কাজে লাগানো।
একই সাথে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নীতির মোকাবেলা করা। শহীদ আমির আব্দুল্লাহিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য করার জন্য ইরানের কার্যকর শক্তি বৃদ্ধিতে বিশ্বাস করতেন। তার মতে, ইরানের উচিত পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে আলোচনার টেবিলে দর কষাকষিতে এটাকে কাজে লাগানো। আমির আব্দুল্লাহিয়ান আজ থেকে ৩ মাস আগে সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে মার্কিন নীতির সমালোচনা করে বলেছিলেন, আমেরিকা এবং অনেক পশ্চিমা দেশ বিভিন্ন বিষয়ে দ্বিমুখী নীতি অনুসরণ করে। এছাড়া তিনি ইরানের সাথে আলোচনাকারী পক্ষগুলোর সাথে সবসময় সহযোগিতা করতে ইচ্ছুক ছিলেন। এরও আগে তিনি এক বক্তৃতায় বলেছিলেন, যদি তারা ন্যায়সঙ্গতভাবে কাজ করে তবে আমরা কখনোই বলবো না যে আমরা সহযোগিতা করব না। তাই প্রতিপক্ষের উচিত তাদের নীতি সংশোধন করা। শহীদ পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান প্রতিবেশী সহ এশিয়ার দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর উপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্র নীতি সাজিয়েছিলেন। তিনি সংসদে তার মন্ত্রিত্ব লাভের বিষয়টি অনুমোদিত হওয়ার পর বলেছিলেন, তাদের সরকার প্রতিবেশী ও এশিয়ার দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেবে এবং এও বলেছিলেন, একবিংশ শতাব্দী হবে এশিয়ার। পশ্চিম এশিয়ায় আমরা প্রতিরোধ শক্তির সাফল্য ও অর্জনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং আমরা আমাদের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য বিস্তারের জন্য পূর্বের উদীয়মান অর্থনৈতিক শক্তির সক্ষমতা ব্যবহার করতে চাই। ইরানের পররাষ্ট্রনীতিতে এই অঞ্চল অগ্রাধিকার পাওয়ায় শহীদ আমির আব্দুল্লাহিয়ান আঞ্চলিক সমস্যা সমাধানে পশ্চিম এশিয়ায় জোর কূটনৈতিক তৎপরতা চালান এবং বহু ক্ষেত্রে তিনি সাফল্যের পরিচয় দিয়েছিলেন। ২০২৩ সালের গাজা যুদ্ধ এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির আব্দুল্লাহিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু করেন। তিনি এ বিষয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে আলোচনা, সাক্ষাৎ, টেলিফোন আলাপের পাশাপাশি ওআইসি সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া গত বছর জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার মন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বায়তুল মুকাদ্দাসের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে ইসরায়েলকে বিরত রাখার জন্য ৬টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবগুলো ছিল: ১. জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে ইসরায়েলকে বহিষ্কার করা এবং অন্যান্য প্রতিষ্ঠানে এর সদস্য পদ বাতিল করা। ২. গণহত্যা এবং যুদ্ধাপরাধ অবিলম্বে বন্ধ করা, গাজা উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজা উপত্যকার সমস্ত এলাকায় আরও মানবিক সহায়তা পৌঁছে দেয়া। ৩. যারা বসতবাড়ি হারিয়েছে তাদের জন্য অস্থায়ী আবাসস্থান তৈরি করা। ৪. গাজা উপত্যকা জুড়ে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র পুনঃস্থাপন করা। ৫. গুরুতর আহতদের। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।